আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। দেখো, আজকে 105 পাড়া থেকে পড়া শুরু হবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি আমাদের বই নতুন পথে চলা। ক্লাসে সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো। কে কেমন এঁকেছে তা দেখাদেখি হলো। দিদিমণি বললেন, ঠিকানা লেখা হলো, মানচিত্র আঁকা হলো, কিন্তু আসল কথাটা তো নতুন জায়গা চিনে যাওয়া। আমিনা বলল, দিদি কাল আমি একটা নতুন জায়গায় যাব। লোকজনকে জিজ্ঞেস করে করে যাব। প্রথমে জানবে গ্রামটা কোথায়। গ্রামে পৌঁছে যাদের বাড়ি যেতে চাও তাদের নাম বলবে, জানবে বাড়িটা কোথায়। এইভাবে চেনা হয়ে যাবে। বাড়িতে গিয়ে আমিনা দিদিমণির কথা বলল। মা তো শুনে অবাক, বললেন, দূরের অচেনা গ্রাম একা যাবে কেন? তোমার কি কেউ নেই নাকি? অনেক কথার পর যাওয়া ঠিক হলো। নিজেদেরই আগের গ্রাম ছিঁড়ে বোধায়, সেখানে যাওয়া হবে। মা সঙ্গে যাবেন, তবে রাস্তা চেনাবেন না। বাস থেকে নেমে যাকে যা জিজ্ঞেস করা আমিনাই করবে। ঠিকানাটাই আগে লিখে লিখেছিল আমিনা। বড় চাচারা সেখানেই থাকেন। বাস থেকে নেমে 3টে গ্রাম পেরিয়ে যেতে হয়। আমিনা 7 জনকে জিজ্ঞেস করেই পৌঁছে গেল। মেয়ের কাণ্ড দেখে মা তো একেবারে অবাক। দেখো, যেতে যেতে পথে যার সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে আমিনা কথা বলছে আর বাড়ির রাস্তা জিজ্ঞেস করছে। 105 পাতা পর 106 পাতা কি আছে? ঠিকানা জেনে একটা অচেনা বাড়িতে যাও, ফিরে এসে মানচিত্র আঁকো। কি কি দরকার দেখো। কিছু জিনিস দরকার, কিছু চিহ্ন দরকার, তোমার ঠিকানা আর যেখানে গেলে তাদের ঠিকানা। দেখো, এখানে লিখে দেওয়া হয়েছে। যদি পাকা রাস্তা হয় 2টো লম্বা লাইন টেনে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড হলে একটা গোলের মধ্যে বি, বাড়ি হলে এরকম চিহ্ন, আর মাটির রাস্তা হলে ডট 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 করে চিহ্ন দেওয়া হয়েছে। দেখো, যেখান থেকে গেছি আমার ঠিকানা একটা কাল্পনিক রেখেছি। রায় সেন, প্রজাত নেতার বাবার নাম শঙ্কর সেন, 7 নম্বর হরিসভা লেন, খিদিরপুর, কলকাতা 700043। এখানে যদি তোমার ঠিকানা হয়, তুমি যেতে চাও কোথায়? রতনসাই, গ্রাম নতুন পাড়া, পোস্ট কেষ্টপুর, জেলা পূর্ব বর্ধমান, পিনকোড 713104। ঠিক আছে, এইভাবে তোমরা নিজেদের ছকটা পূরণ করতে পারবে। তারপরে কি আছে দেখি, বাড়ি বদলে যায়। পরদিন বাস স্টপ থেকে সেই বাড়ি পর্যন্ত মানচিত্র এঁকে নিয়ে এলো আমিনা। স্কুলে সবাইকে দেখালো। রবিন বলল, তোদেরই বাড়ি, অথচ তুই আগে যাসনি। দেখো, এরপরে একটা ছবি রয়েছে। ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো বন্যা দুর্গত এলাকায় লোকজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে মাথায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জল ঠেলতে ঠেলতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এরকম অনেক দৃশ্যই দেখা যায় এখন। এরপরে দেখো কি বলছে। ডমরু বলল, ওখানে থেকে তোরা চলে এলি কেন? কারণটা আমিনা জানতো। বলল, ওখানে খুব বন্যা হয়। এই দেখো, এই ছবি দেখালাম, প্রচন্ড বন্যা হয়। যেখানে বন্যা হয় সেখানে তো বসবাস করা উপযুক্ত নয়, তাই জন্য মানুষ ওখান ছেড়ে অন্য জায়গায় চলে আসে। কারণটা আমিনা জানতো। বললো, ওখানে খুব বন্যা হয়। এরপর মমিতা বলল, অনেকদিন আগে আমাদের বাড়ি ছিল ঝিঙে পোতায়, ঠাকুমার কাছে শুনেছি। রবিন বলল, তোরা কি বন্যার জন্য চলে এসেছিলি? তা ঠিক জানি না, আমার ঠাকুরদা এখানকার স্কুলে পড়াতেন, তাই এখানে এসে বাড়ি করেছিলেন। দিদিমণি এসব কথা শুনলেন। তারপরে বললেন, অনেক পরিবারই এরকম ঠিকানা বদলায়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। আমিও তো এই গ্রামে এসেছি চাকরি করতে। সুমনা বলল, আমার কাকা চাকরি করতে কলকাতায় গেছেন। তোমাদের চেনা আরো অনেকে অন্য জায়গা থেকে এসেছেন, কেউ বা অন্য কোথাও চলে গেছেন। এইসব নিয়ে তোমরা কি জানো? ভাবো তো। দেখো, এইসব নিয়ে একটা ছক দিয়েছে। ছকটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। আমার পরিচিত, আমার মামা, আমার স্কুলের শিক্ষক, আমার মাস্তুতো ভাই, আমার পিস্তুতো দাদা, আমার ডাক্তারবাবু বা আমার প্রতিবেশী, এরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন সেই সম্পর্কে একটা ছক তৈরি করা হয়েছে। দেখো, আমার মামা আসানসোল চলে গেছেন, কি জন্য? চাকরি করতে। আমার স্কুলের শিক্ষক মেদিনীপুর থেকে এখানে এসেছেন, কি জন্য? স্কুলের শিক্ষকতা করতে। আর আমার মাস্তুতো ভাই কৃষ্ণনগর গেছেন, কি জন্য? ব্যবসা করার জন্য। আমার পিস্তুতো দাদা আসাম গেছেন, কি জন্য? তিনি কলেজে পড়ান, কলেজে পড়ানোর জন্য গেছেন, কলেজে শিক্ষকতা করার জন্য গেছেন। আর আমার ডাক্তারবাবু মালদা থেকে এখানে এসেছেন, এখানে ডাক্তারি করতে এসেছেন।
আর আমার প্রতিবেশী পুরুলিয়া থেকে এসছেন, এখানে তার চিকিৎসা করাতে এসছেন। দেখো এইভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়। এটা তোমাদের 107 পাতা হলো। এরপরে আমরা 108 পাতা পড়বো। দেখি তো কি আছে। 108 পাতায় দেখতে পাচ্ছি জীবিকার আদিকতা। কেতকীরা আগে পশ্চিমবঙ্গে থাকতো না। অনেক দিন আগে ওর ঠাকুরদা বাবা কাজের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন। অন্যের জমিতে চাষের কাজ, এখানে বেশি কাজ পাওয়া যেত, আয় বেশি হতো। কেতকীর ঠাকুরদার জীবিকাও ছিল অন্যের জমিতে চাষ করা, কিন্তু কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন। এভাবে ওদের জীবিকা বদলে গেছে। স্কুলে এই কথা বলায় শান্তনু বলল, আমাদেরও তাই। ঠাকুরদা স্কুলে পড়াতেন, কিন্তু বাবা বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন। কাকারও সেই দোকান। দেখেন এখন আমাদের জীবিকা হলো ব্যবসা। আলী বলল, আমার দাদা গামছা বুনতেন, আব্বা টেলারিং এর দোকান করলেন, বদলে গেল জীবিকা। চিনু বলল, আমার ঠাকুরদা চুল কাটতেন, বাবা এখন বাসের ড্রাইভার। বড় জেঠু অবশ্য সেলুন খুলেছেন, এখনো চুল কাটেন। আকাশ বলল, আমার ঠাকুরদা মাছ ধরতেন, বাজারে বেচতেন, বাবা মাছ ধরে বাজারে বেচেন। দিদিমণি ক্লাসে এসে ওদের আলোচনা শুনলো। তারপর আকাশকে বলল, তোমাদের পারিবারিক জীবিকা এখনো বদলায়নি, তুমি বড় হলে হয়তো বদলাবে। একথা শুনে কেতকী বলল, দিদি পারিবারিক জীবিকা মানে কি? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরো অনেক কিছু। এগুলো হলো পারিবারিক জীবিকা। অ্যালিস বলল, এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই, একই পরিবারের লোকেরা আলাদা আলাদা কাজ করেন। ঠিক তাই, দেখো কিভাবে মানুষের পারিবারিক জীবিকা বদলে গেছে। একটা তার পরিচয় দেওয়া যায়। যেমন দেখো, কুমার দেবনাথ নামে একজন, যার পারিবারিক জীবিকা ছিল কৃষিকাজ, তিনি এখন শিক্ষক হয়েছেন। অমিত রায় কর্মকার, তার পারিবারিক জীবিকা ছিল, তিনি এখন ছবি আঁকেন। কমল পাল কুম্ভকার ছিল, তার পারিবারিক জীবিকা, তিনি এখন অটোর দোকান খুলেছেন, ব্যবসা করেন। তপন মজুমদার, যাদের মাছের ব্যবসা ছিল, তিনি এখন ক্যাটারিং এর ব্যবসা করেছেন। অমর দাস দোকানদারি করত, তিনি এখন ট্রাভেলের ব্যবসা করেন। বিমল মাহাতো, যিনি ঘোড়ার গাড়ি চালাতেন, যার পারিবারিক ব্যবসা ছিল ঘোড়ার গাড়ি চালানো, তিনি এখন মুদিখানার দোকানে ব্যবসা করছেন। তাই বোঝা গেল পূর্বপুরুষের ব্যবসা কিভাবে মানুষের কাছে পাল্টে যায়। ব্যবসা করা ঠিক না, জীবিকা কিভাবে মানুষের কাছে পাল্টে যাচ্ছে। দিন দিন নতুন নতুন ব্যবসার উৎপত্তি হচ্ছে। দেখি আমরা সেভাবে কিছু জানতে পাই কিনা। জীবিকার বাকি ইতিহাস। দেখো পালকি করে বয়ে নিয়ে যাচ্ছেন বিহারা। তোমরা এই দৃশ্য হয়তো এখন আর দেখতে পাবে না, কোনো কাহিনীতেই বুঝতে পারবে। হেনা ভাবলো, আগে তো বাস ছিল না, তাহলে আর লোক ড্রাইভার হবে কি করে? সে কথা বলতেই ঠাকুমা বললেন, আগে তেমনি লোকে পালকি চেপে যেত, বেহারা হওয়া ছিল একটা জীবিকা। ঠাকুরদা বললেন, ঘোড়ার গাড়ি ছিল, সেই গাড়ি চালাতো কচুয়ার, এটা একটা জীবিকা ছিল। পরদিন হেনা দাদা বেরিয়ে গেলেন, উনি ক্যাটারের কাজ করেন, বিয়ে বাড়িতে পরিবেশন করবেন। ওর বাবা গেলেন দোকান খুলতে, দোকানে ফটোকপি করেন। পরদিন দিদিমণিকে হেনা এসব কথা বললো। উনি বললেন, হ্যাঁ কিছু জীবিকা এখন আর নেই, সেগুলো লুপ্ত জীবিকা। যেমন পালকির বেহারা, কিছু জীবিকা আগে ছিল না, এখন সেগুলো হয়েছে, সেগুলো হচ্ছে নতুন জীবিকা। নিতাই বলল, দিদি কম্পিউটারের দোকান একটা নতুন জীবিকা? বৈশাখী বলল, আগে অনেকে শাঁখা ফেরি করতেন, ফেরিওয়ালা ঘুরে ঘুরে বলতেন, শাঁখা চাই শাঁখা চাই। বড় ঠাকুমার কাছে শুনেছি, হ্যাঁ শাঁখা ফেরি করা এই অঞ্চলের লুপ্ত জীবিকা, তবে কোথাও কোথাও ওই রকম ফেরিওয়ালাও থাকতে পারেন। ডমরু বলল, অনেকদিন আগে লোকে বল্লম দিয়ে শিকার করতো, হ্যাঁ প্রাচীন কালে মানুষের জীবিকা ছিল এটাই। এখন অবশ্য বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে এসছে, তাই শিকার করা নিষিদ্ধ। কুমোরের কাজ, কামারের কাজ, এগুলো কিন্তু প্রাচীন জীবিকা, যেগুলো এখনো পর্যন্ত চলে আসছে। এবার দেখো কিছু কিছু প্রাচীন জীবিকার নাম আর কিছু কিছু লুপ্ত জীবিকার নাম নিয়ে একটা চার্ট করা হয়েছে, তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রাচীন জীবিকার নাম আর কাজ। কুম্ভকার কি কাজ করতো? মাটির জিনিস তৈরি করতো, কলসি, হাঁড়ি, বিভিন্ন পাত্র এগুলো তৈরি করতো, ঠিক আছে। কর্মকার বিভিন্ন ধাতুর জিনিস তৈরি করতো, সোনার উপর লোহা, নানা রকম ধাতুর জিনিস তৈরি করতো কর্মকারেরা, এখনো করে। কচুয়ান ঘোড়ার গাড়ি চালানো, ঠিক আছে, এগুলো ছিল প্রাচীন জীবিকা। লুপ্ত জীবিকার মানে কোনগুলো? শাঁখা ফেরিওয়ালা, বাড়ি বাড়ি শাঁখা ফেরি করে বেড়াতো, সেগুলো এখন আর প্রায় দেখাই যায় না। শিকার করা একদমই বন্ধ হয়ে গেছে।
বন্য প্রাণী জীবজন্তুকে শিকার করা হতো। পালকির বেহারা, পালকি এখন দেখাই যায় না, তাই জন্য পালকি বইয়ে যারা নিয়ে যায় তাদের পেশাও চেঞ্জ হয়ে গেছে। এদিকে নতুন নতুন যে জীবিকার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে কম্পিউটারে দেখা, সেখানে কম্পিউটার শেখানো হয়, যন্ত্রপাতি বিক্রি করা হয়, ফটোকপি জেরক্স মেশিনের সাহায্যে ফটোকপি করা হয়। তোমরা সবাই জানো আর একটা ব্যবসা আছে, ক্যাটারিং এর ব্যবসা, যে কোনো বিশেষ অনুষ্ঠানে খাবার তৈরি করা হয় ও পরিবেশন করা হয়। দেখো, এই পর্যন্তই তোমাদের পড়াটা থাকুক। আশা করি অনেক তথ্য তোমাদের সরবরাহ করা গেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।